প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিশুদের গ্রীষ্মকালীন সমস্যাসমূহ ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মেজবাউদ্দিন 1955 সালের ডিসেম্বরে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিসিএস, পিএইচডি ও এফআরসি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমাদের আজকে আলোচনার বিষয় যেহেতু শিশুদের গ্রীষ্মকালীন সমস্যাসমূহ, আমি শুরুতেই জানতে চাইবো যে গ্রীষ্মকালে শিশুদের কি কি ধরনের সমস্যা হয়ে থাকে? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে গ্রীষ্মকাল চলছে, প্রচণ্ড গরম বাইরে। এই গরমের মধ্যে আমাদের শিশুদের ডায়রিয়া হচ্ছে অনেক। তারপরে ছোট শিশুদের কিছুটা ব্রঙ্কিওলাইটিসের মতো হচ্ছে, ঠান্ডা কাশি, কমন কোল্ড এবং অন্যান্য ভাইরাল ইনফেকশনগুলো এখানে দেখা যাচ্ছে। তার সাথে সাথে কিছুটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের টাইফয়েডেরও খুব প্রাদুর্ভাব হয়েছে শহরে। আর যদি ভাইরাল ইনফেকশনের কথা বলেন, কমন কোল্ডের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। এবং একটা জিনিস লক্ষণীয়, কিছুদিন থেকে ঢাকা শহরে বিশেষ করে আমরা যারা প্র্যাকটিস করি প্রতিদিনই আমরা মামসের বাচ্চা পাচ্ছি, যেটা অন্যান্য বছরের তুলনায় এই বছরে অনেকটা বেশি। এই প্রাদুর্ভাব হওয়ার পিছনে কারণ এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, কিন্তু এইবার একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে গতকালও আমি একটা 10-12 বছরের বাচ্চা বাইলেটারাল মামস নিয়ে আমার কাছে হাজির। এবং এই সপ্তাহে আমার ধারণা আমি 5-7টা মামসের বাচ্চাই দেখেছি। মামসে আসলে বাচ্চাগুলির প্রথম দিকে তেমন কোনো সমস্যা থাকে না, ঠান্ডা, হালকা জ্বর, একটু গায়ে ব্যথা, মাথায় ব্যথা। যখন তাদের প্যারিটয়েড গ্ল্যান্ডটা ফুললো তখন এই পিতামাতা একটা কনসার্ন হলো, জি, ডাক্তারের শরণাপন্ন হয়। স্যার, এই যে সমস্যাগুলো যে বললেন যে এই সমস্যাগুলো হচ্ছে, স্যার একটু জানতে চাইবো যে ঠিক গ্রীষ্মকালেই কেন এই সমস্যাগুলো? আসলে গ্রীষ্মকালে কতগুলো জিনিস হলো, যে ডায়রিয়া, যেটা গ্রীষ্মকালে সামার ডায়রিয়া বলে একটা জিনিস আছে। আর বাচ্চারা বেশি তৃষ্ণার্ত থাকে বিধায় বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তারা খায়। তার মধ্যে বাইরের ড্রিঙ্কসও আছে। শহরে দেখবেন অনেক ড্রিঙ্কস বাইরে বিক্রি হচ্ছে, খোলা জায়গায় বিক্রি হচ্ছে। সেগুলি অনেক শিশুরা, স্কুলগামী শিশুরা বিশেষ করে মা বাবার কাছে করে বায়না ধরে খেয়ে ফেলে। এগুলি থেকে তাদের ডায়রিয়া হচ্ছে। পরে দেখা যাচ্ছে ডায়রিয়া ভালো হয়ে গিয়ে কদিন পর তার টাইফয়েডে রূপান্তরিত হয়েছে। এগুলি হচ্ছে। আর তারপরে সামার ডায়রিয়া বলে একটা জিনিস আছে। আপনার গরমের মধ্যে খাবারটা আবার অনেক সময় মানুষের এমনি হজম হয় না, এবং খাবারগুলি যদি বাইরের খাবার হয় তাহলে আরও বেশি এই সমস্যাগুলি আমরা ফেস করি। আমরা যেহেতু শহর কেন্দ্রিক আমরা প্র্যাকটিস করি, শহরের বাচ্চাগুলি যদি বেশি হ্যান্ডেল করি, দেখা যায় এগুলি আইসিডির যদি দেখেন প্রচুর বয়স্ক লোক, সাথে সাথে শিশুরাও ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। এবং আমার জানা মতে কলেরা হাসপাতালে আইসিডির ভিতরে এখন মানে স্থান দেওয়ার মতো কোনো জায়গা নেই, তারা বাইরে ক্যাম্প করে চিকিৎসা করতেছে। এবং এর মধ্যে কিছু কিছু সংখ্যক, যেটা কিছু শিশু আছে, বড় আছে, তাদের মধ্যে 20-30% তারা বলতেছে কলেরারও প্রাদুর্ভাব দেখা যাচ্ছে কিছু কিছু। তারা যখন স্টুলটা পরীক্ষা করে দেখে যে কিছু কলেরাও এর মধ্যে আছে। এইটা একটা। স্যার, এই যে সমস্যাগুলো বলছেন যে গ্রীষ্মকালেই দেখা যাচ্ছে, ঠিক কোন সময়টা যথাযথ যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য ঠিক যথোপযুক্ত সময়? আসলে এইটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন। পিতামাতারা তাদের, যেরকম আমি মামসের কথা বললাম, মামস যখন 2টা প্যারিটয়েড গ্ল্যান্ড ফুললো বা অন্যান্য জিনিস হলো, একটা বাচ্চা 1 বছরের বাচ্চা আমি অর্কাইটিস পেয়েছি। হ্যাঁ, 1 বছরের বাচ্চা, তার আরও একটা বাচ্চা বড় ছিল, তার মামস, এই বাচ্চার অর্কাইটিস। তো অর্কাইটিস তো একটা সিরিয়াস সমস্যা, পিতামাতারা বুঝতে পারে না। আর মামসের একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, মামসের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন শুরু হওয়ার আগেই 4-5 দিন আগে তারা ইনফেকশন স্টেজে থাকে। আমার মামসটা স্কুলগামী চিলড্রেনদের বেশি হয়। তারা এই ইনফেকশন নিয়ে স্কুলে যাচ্ছে, এটা ড্রপলেট ইনফেকশন, হাঁচি কাশি কথাবার্তার সঙ্গে ছড়িয়ে পড়ছে, এবং স্কুল চিলড্রেনদের মধ্যে অনেক বেশি। আর যখন আমরা মামস ডিটেক্টেড হলাম, তারপর কিন্তু ইনফেকশাস পিরিয়ডটা তার কম, মামসের যে সোয়েলিংটা কমে যাওয়ার মাত্র 3-4 দিন পরে সে ইনফেকশাস ফ্রি হয়ে যায়। তার আগেই জিনিসটা সে ছড়িয়ে ফেলছে। এই জন্য পিতামাতাদের বোঝাও মুশকিল যে কখন তারা চিকিৎসকের কাছে, যখন তারা সিমটম, কিছু কিছু মামস আছে অ্যাসিম্পটোমেটিক,
আচ্ছা 20% তার কোনো সিমটম থাকবে না, কিন্তু সাফার ফ্রম মামস, আচ্ছা, এরকম আছে। সেই ক্ষেত্রে স্যার করণীয় কি? না, মামস হয়ে গেলে যেটা করণীয় সেটা আমি বলি। মামস আচ্ছা। হয়ে গেলে সাধারণত স্কুলে যেতে না দেওয়াই ভালো। আমরাও বলি, পিতামাতাকে অনেকেই পরীক্ষার কথা বলে অনেক সময় কাবার্ড করে তারা লুকিয়ে লুকিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। সিটি ওই বা অন্যান্য জিনিস, এখানে পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট না। টিচাররা টের পেলে কিন্তু ওদের স্কুলে যেতে বারণ করে। তারপরেও অনেক পিতামাতা, ঢাকা শহরে লেখাপড়ার একটা কম্পিটিশন, চাপও প্রচণ্ড বাচ্চাদের উপরে। এক্ষেত্রে মামস হয়ে গেলে যেটা আমরা বলি, ইটস এ ভাইরাল ডিজিজ। এখানে ওষুধের মধ্যে প্যারাসিটামল, আচ্ছা প্যারাসিটামল সবচেয়ে ভালো ওষুধ। তাকে পরিমাপে প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল দাও, এবং তাকে প্রচুর পরিমাণে পানীয় খাওয়ানো, আচ্ছা মুখমণ্ডলের যত্ন করা, এবং ভিটামিন সি দিলে মুখমণ্ডলে অনেক বেশি স্যালাইভা সিক্রেশন হয়, যেটা প্যারাইড গ্ল্যান্ডকেও করে, স্টিমুলেট করে। এবং আমরা মাঝে মাঝে মানে করে বলি একটুখানি চুইংগাম দেন। চুইংগাম খেলে কী হয়? মুভমেন্ট অফ দ্য ভেজিটেবল হয়। আচ্ছা হ্যাঁ, তাহলে বাচ্চাগুলি শক্ত খাবার খেতে পারে না। আমরা বলি নরম খাবার, ঘরে তৈরি খাবার দেন। আচ্ছা স্যার, এই তো গেল মামস সম্পর্কে আমরা জানলাম, এছাড়া অন্যান্য যে ডায়রিয়া, সমস্যাগুলো হচ্ছে। ডায়রিয়া এখন পিতামাতার এই সময় প্রিকশন নেওয়া উচিত। তাদের জন্য বাইরের খাবারগুলি তারা পরিহার করে, এবং বাচ্চাদের হ্যান্ড ওয়াশিং যারা প্র্যাকটিস করে। আচ্ছা হ্যান্ড ওয়াশিংটা আসলে আমাদের দেশে অ্যাজ এ হোল প্র্যাকটিস খুব কম। আচ্ছা একটা স্টাডি, আইসিডিএম স্টাডি দেখা গেছে যে বাংলাদেশের 85% বাসায় হ্যান্ড ওয়াশিং করার মতো পর্যাপ্ত ম্যাটেরিয়াল আছে, কিন্তু আমরা প্র্যাকটিস করি মাত্র 20% জনগোষ্ঠী। আচ্ছা, এটা অত্যন্ত কম। এই জন্য এখন বিশ্বে কিন্তু হ্যান্ড ওয়াশিং ডে একটা আছে, জানেন তো? এটি পালিত হচ্ছে স্কুলে। এটা প্রতিদিনই পালন করতে হবে। একটা দিনকে আমরা হ্যান্ড ওয়াশিং দিই না, প্রত্যেক দিনে আমাদের 5 বেলা হ্যান্ড ওয়াশিং ডে হবে। বলছে 5 বেলা, তাতে হবে কি, অভ্যস্ত হবে। খাবারের আগে যদি আমরা ভালো করে, আর হ্যান্ড ওয়াশিং আমরা জানিও না, প্রপার হ্যান্ড ওয়াশিং আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে কীভাবে ভালোভাবে হাত দিতে হয়। অবশ্য টিভিতে মাঝে মাঝে দেখি, যে একটা টিভিতে তার অ্যাড হিসাবে দেখায়, বিজ্ঞাপন আকারে দেখায়, কিন্তু এই বিজ্ঞাপনই যথেষ্ট না। স্কুলগুলি তো আমার মনে হয় টিচারদেরও এটা একটা দায়িত্বের মধ্যে আছে, কীভাবে বাচ্চারা তাদের হ্যান্ড ওয়াশ করতে পারে, কীভাবে বাচ্চারা বাইরের খাবার থেকে দূরে থাকতে পারে, এবং কিভাবে ঘরের তৈরি খাবারের প্রতি আকৃষ্ট করা যেতে পারে। এই জিনিসগুলি খেয়াল রাখা উচিত সবাইকে, বোথ প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার ইন দ্য স্কুল অ্যাজ ওয়েল। তাইলে আমার মনে হয় এরা, আর ডায়রিয়াতে হয়ে গেলে যেগুলি আমরা বলি পর্যাপ্ত পরিমাণে ওআরএস, স্যালাইন খেতে হবে, এবং যদি বেশি হয় সেক্ষেত্রে তো ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ডায়রিয়াতে সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে, যদি না তার শিগগিরা বা অন্য কোনো ইনফেকশন না থাকে। আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হলে তো মনে হচ্ছে যে এই সমস্যাগুলো দ্রুত তারা বেরিয়ে আসতে পারবে যে সমস্যা থেকে। কিন্তু তবু আমরা বলবো দ্রুত, একেবারে ধরুন একটা জ্বরের বাচ্চা, একটা সিম্পল একটা জ্বরের বাচ্চার কথা বলি, ভাইরাল ফিভার। এখন একটা জিনিস যেটা হয়, সত্যিকার অর্থে বলতে হয়, কিছু কিছু ডাক্তারের কাছে এই বাচ্চাগুলি গেলে যেটা হয়, সমস্যা যাওয়ার সাথে সাথে তার একটা অ্যান্টিবায়োটিক লিখে দেয়, যেটা পক্ষান্তরে তার শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে এটা ভাইরাল ফিভার। সেক্ষেত্রে যদি আমরা শুধু প্যারাসিটামল দিই, সেভাবে রোলই নেই, আবার অ্যান্টিবায়োটিকের রোল নাই, পক্ষান্তরে সেই অ্যান্টিবায়োটিক কী হবে, তার জন্য রেজিস্টার ডেভেলপ করবে, অন্যান্য অসুখের জন্য রেজিস্টার ডেভেলপ করবে ব্যাকটেরিয়াগুলি। সেই ক্ষেত্রে আমার মনে হয় 2-3 দিন তো বাবা মারা প্যারাসিটামল দিয়ে ঘরেই চিকিৎসা করতে পারে, যদি তাদের প্যারাসিটামল ইউজ সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা থাকে। ধরুন 1 বছরের একটা বাচ্চাকে আমরা কি করি, 1 চামচ 4 বেলা প্যারাসিটামল নিতে বলি, গাটা স্পঞ্জ করে দেন, মাথায় পানি দিয়ে দেন, এইভাবেই কথা বলি। 2 বছরের বাচ্চাকে 1.5 চামচ, 3 বছরের বাচ্চাকে 2 চামচ, এইভাবে যে ডোজটা আমরা ঠিক মতো করতে পারি, 1-2 দিন 3 দিন অনায়াসে পিতামাতা দেখতে পারে, বরঞ্চ ভালো। তাহলে হয় কি, যে কোনো ডাক্তার এসে গেলে প্রথমে একটা লিখে দেয় এজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, সেফ 3 ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। এতে বাচ্চাদের আসলে পক্ষান্তরে ক্ষতি হয়। আর যে বাচ্চাগুলি রিয়েল অ্যান্টিবায়োটিক দরকার, মনে করেন একটা টাইফয়েডের বাচ্চাই, সে প্রথমেই পেয়ে আসলো অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমি ব্লাড কালচার করতে দেখি, তারপরে গ্রোথ আসছে না। ভিটাল অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক পেলে কিছুটা বিঘ্নিত হয়, ভিটাল টেস্ট পজিটিভ হওয়ার। এর মানে তখন ডাক্তার সাহেবরা একটা কনফিউশনে পড়ে যায়, ডায়লেমা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার পিতামাতাদের প্রতি হলো, তাদের প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। অসুখ বিসুখ যাতে না হয় সেদিকে খেয়াল রাখা, বাচ্চাদেরকে প্রয়োজনীয় পরিমাপে খাবার টাবার দেওয়া। আজকে কিন্তু আপনি লক্ষ্য করবেন, শুধু আমাদের এইগুলি সমস্যা না, অন্য সমস্যা আছে। আপনি খেয়াল করেছেন কিনা, ওবেসিটি একটা বিরাট বার্নিং ইস্যু বাংলাদেশে।
বাইরের খাওয়া বাইরের দাওয়া, খাবারটা কালকে বাচ্চারা আমি একটা খেলাধুলা কালকে করতে 10 পারছে বছরের না। বাচ্চা দেখছি তার ওজন 67 কিলোগ্রাম। আচ্ছা, হ্যাঁ, তার মধ্যে মাঝে মাঝে পিতা মাতা এসে বলে আমার বাচ্চা তো কিছু খায় না। জি। সর্বোপরি সচেতনতা বৃদ্ধি সচেতনতা করতে বৃদ্ধি হবে করতে আসলে। হবে। সেটাই। সচেতনতার কোনো ইয়ে নাই, বিকল্প নেই, বিকল্প নেই। বিকল্প নাই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। প্রিয় দর্শক, জেনে নিলাম গ্রীষ্মকালীন বেশ কিছু সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। এবার আমরা যে ব্যায়ামটা করব এটা স্কোয়াটেরই আরেকটা ভার্সন। আমরা আগে স্কোয়াট করেছি। স্কোয়াটে যেটা হয় যে কোয়ার্স মাসল, হ্যামস্ট্রিং, হিপ, তার মানে কোমর থেকে লোয়ার বডি টোটালটা স্ট্রং হয়, ডেফিনিশনটা আসে। এবার আমরা এটাকে কিছুটা মডিফাইড ওয়েতে করব। এখানেও আমরা সে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলটা রাখবো। তো আমরা দেখি, প্রথমে ব্যায়ামটা দেখি, তারপর আমরা বলবো যে কিভাবে কি করতে হবে। বিগিনারে আমাদেরকে হেল্প করবে নিশমা। ওকে নিশমা, ও দিস ইজ কল্ড ওয়াল স্কোয়াট। সো ওকে, ওয়ালে হাত ধরে and stay. Okay, and 1 2 3 4 and up. ওকে, যখন একজন ফ্রি হ্যান্ডে করছে তখন যেটা হচ্ছে যে তার সাপোর্টটা থাকছে না, তখন মনে হয় যেন ওটা মানে কষ্টকর। কিন্তু ওয়ালে যখন করছেন তখন কিন্তু একটা জায়গায় গিয়ে ধরে রাখতে হচ্ছে বলে মাসলের টোনিংটা বেশি হচ্ছে এবং ওটা কিছুটা ডিফিকাল্ট। আমরা আরেকবার দেখি, গো অ্যান্ড ওকে অ্যান্ড স্টেইং টাইমটা কোয়ার্সটা টাইট হয়ে আছে, টোন হয়ে আছে। ওকে, 1 2 3 and 4 and up. নাইস, গুড। এখন আমরা দেখব যখন এভাবে অভ্যাস হয়ে যাবে তখন কিভাবে লেভেলটা বাড়াতে হবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে হেল্প করবে নুশা। নুশা, গো squat and then legs up. Yes, one leg up, 1 2 and down and second leg up, 1 2 and down and stand up. তার মানে হচ্ছে এখানে যখন সে করছে তখন একটা পা যখন তুলে রাখতে হচ্ছে তখন আরেকটা পায়ের উপরেই টোটাল প্রেশারটা পড়ছে, পুরো বডি ওয়েট এক পায়ের উপরেই থাকছে। তো এটা কিছুটা তো অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে মোর ডিফিকাল্ট। এর চেয়েও ডিফিকাল্টলি কীভাবে করা যায় এবার দেখাবে অ্যাডভান্স লেভেলে লিও। ওকে, লিও and yes and bicep curl. Yes, 1 and 2, leg change, 1 and 2 and down. Okay, fine, stand. এখানে দেখলাম কি আমরা যে যখন সে এক পায়ে তো করছে, এক পায়ের উপর ব্যালেন্সটা আছে, পাশাপাশি সে কোঅর্ডিনেট করে আর্মসের কাজ, যেহেতু হাতটা সে ইউজ করছে না, হাতের কাজটাও করে নিচ্ছে, যে বাইসেপ কার্লটাও করে নিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো কাজ হচ্ছে। এখান থেকেও আরেকটু লেভেলও বাড়ানো যায়। দেখি, লিও দ্য চেঞ্জ অ্যান্ড র্যাপিড চেঞ্জিং। ওকে, অ্যান্ড ইয়েস, গো 1 2 3 and 4 and stand up. তার মানে হচ্ছে যে যখন সে সময় পাচ্ছে যে এক পায়ে করলো তখন ব্যালেন্সটা পাচ্ছে, কিন্তু যখন সে ফ্রিকোয়েন্ট চেঞ্জ করছে তখন কিন্তু ব্যালেন্সের প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে। তার মানে একটা ব্যায়ামেই আমরা ফ্যাট বার্ন করছি, ব্যালেন্স বাড়াচ্ছি, কোঅর্ডিনেশনটা বাড়াচ্ছি, হাতের কাজও হচ্ছে, পায়ের কাজও হচ্ছে, ওভারঅল কাজটাই হয়ে যাচ্ছে। তো আমরা একবারে তিনজনের মুভটা দেখে নিব যে আপনাদের জন্য কোনটা থেকে শুরু করতে সুবিধা। অনেকে অলরেডি নিজেরা ব্যায়াম করেন, হয়তো বিগিনার লেভেল থেকে শুরু করতে হচ্ছে না তাদের, তারা কোন লেভেল থেকে শুরু করবেন সেটা আমরা দেখে নিই। ওকে, দুবার করে করব আমরা, অ্যান্ড গো। ওকে, 1 and down, 2 and down. Okay, stand. Yes, thank you. তো আমরা দেখলাম এটা হচ্ছে যে পায়ের ব্যায়াম এবং পায়ের ডেফিনেশন, ফ্যাট বার্ন সব কিছুর জন্য এটা খুব হেল্প করবে আপনাদের। প্রিয় দর্শক, হঠাৎ করে শিশুর ডায়রিয়া শুরু হলে চিকিৎসকের কাছে যাবার পূর্বে কি করবেন, চলুন সে সম্পর্কে জেনে নেই একজন চিকিৎসকের কাছ থেকে। শিশুর পাতলা পায়খানা খুব প্রচলিত একটি সাধারণ সমস্যা। প্রায়শই শিশুরা পাতলা পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব বাচ্চা বুকের দুধ খায় তার তুলনায় যেসব বাচ্চা কৌটায় দুধ খায় তাদের পাতলা পায়খানার প্রবণতা অনেকাংশেই বেশি। শিশুদের পাতলা পায়খানাজনিত কারণে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। খেয়াল রাখতে হবে শিশু স্বাভাবিকভাবে খেলাধুলা করছে কিনা। বুকের দুধ যদি শিশু খায় সেটা কন্টিনিউ করতে হবে, সাথে খাবার স্যালাইন খেতে দিতে হবে, কারণ
পাতলা পায়খানার সাথে শরীর থেকে পানি এবং খনিজ লবণ বেরিয়ে যায়, যেটা খাবার স্যালাইনের মাধ্যমে পূরণ করা অত্যন্ত জরুরি। 6 মাসের বেশি যাদের বয়স তাদের খাবার স্যালাইনের সাথে স্বাভাবিক খাবার দিতে হবে। সাধারণত পাতলা পায়খানার জন্য কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হয় না, এটা সেলফ লিমিটিং ডিজিজ, একা একাই ভালো হয়ে যায়। শুধু খেয়াল রাখতে হবে বাচ্চা পানি শূন্যতায় ভুগছে কিনা, সেটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি। যদি দেখা যায় শিশু স্বাভাবিকের চেয়ে কম প্রস্রাব করছে, একটু কম খাচ্ছে, একটু কম খেলাধুলা করছে, চোখ কোটরে ঢুকে যাচ্ছে, গায়ের চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে গেলে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। যারা এ সমস্যায় ভোগেন তাদের ঘন ঘন গলা ব্যথা হয়। এ জাতীয় সমস্যায় একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। উচ্চ রক্তচাপ বলতে আমরা যেটা বুঝি যে সেটা হলো ব্লাডের যে আর্টারির ওয়ালে যে প্রেশার প্রয়োগ করে থাকে, সেই প্রেশারটাকে উচ্চ রক্তচাপ বলা হয়। আর আমরা যখন মেজারমেন্ট করি যে ডিজিটে, যেমন একটা ডিজিট থাকে উপরে আর একটা ডিজিট নিচে থাকে, যেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, উপরেরটাকে আর নিচেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। মানে হার্ট যখন বিট করতে থাকে তখন যে ব্লাড প্রেশার থাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, আর যখন হার্ট রেস্টে থাকে সেই ব্লাড প্রেশারকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।